জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। রোববার সায়েন্স ল্যাব মোড়ে সন্ধ্যার পরই আন্দোলনে নামেন তারা। প্রভিসির ক্ষমা চাওয়ার দাবি নিয়ে তারা বাসভবনের অভিমুখে যাত্রা করলে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। 7 কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন। এর আগে শতাধিক শিক্ষার্থী ঢাবির প্রভিসির শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের কার্যালয়ে গিয়ে তাদের দাবি নিয়ে আলোচনা করেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ সে সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এদিকে সোমবার দুপুরে 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, হাতে নিয়ে এখানে এসে অবস্থান নিয়েছে এবং তাদের এখনকার যে পরিস্থিতি সেটি কিন্তু বলা যায় যে একেবারে মুখোমুখি যে অবস্থান, সে মুখোমুখি অবস্থান কিন্তু দেখা যাচ্ছে এবং ইট পাটকেল নিক্ষেপের যে বিষয়টি সেটি কিন্তু চলমান রয়েছে। দুই পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং এই পরিস্থিতি কখন ঠান্ডা হয় সেটি আসলে বলা আসলে মুশকিল, কারণ আবার পাল্টা ধাওয়ার বিষয়টি ঘটেছে। 7 কলেজের শিক্ষার্থীরা আবার পিছু হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও গণতন্ত্র তোরণ দখলে নিয়েছে এবং তাদের যে গণতন্ত্র তোরণ এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও দখলে নিয়েছে। 7 কলেজ পিছু হটছে। 7 কলেজের শিক্ষার্থীরা পিছু হটে একেবারে বলা যায় নীলক্ষেতের কাছাকাছি চলে গেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণ সহ এই মোড়টা পুরো জায়গাটা তারা দখলে নিয়েছে, অবস্থান নিচ্ছে। তবে শিক্ষার্থীদের এই যে দাবি দাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে যে ইট ছোড়াছুড়ি যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি। কোনো সাধারণ শিক্ষার্থী নিশ্চয়ই এখানে আহত হোক সেটি আমরা কেউ চাইবো না, তবে তাদের যে এখনকার যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখছি এবং আশপাশের যে দোকানপাট সবগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এই জায়গা জুড়ে এখন কিন্তু আমরা সেই গাড়ি চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইট পাটকেল নিক্ষেপের যে বিষয়টি সেটি কিন্তু চলমান রয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার সামনে এগিয়ে গেছে। আমরা এখানে একটা ককটেল বিস্ফোরণের যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পেয়েছি। ককটেল বিস্ফোরণ হয়েছে মাত্রই একেবারে বইয়ের দোকানগুলো যেগুলো রয়েছে নীলক্ষেতের বইয়ের দোকানের সামনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে জায়গাটি এবং দুই পক্ষ থেকে যে উত্তেজনা সেটি কিন্তু একেবারে চরমে, কোনোভাবে থামানো যাচ্ছে না বলা যায় এবং এটি কখন থামবে সেটিও আসলে বলা মুশকিল। ঠিক আমরা নিরাপদ জায়গা থেকেই দেখানোর চেষ্টা করছি। তবে এই যে উত্তেজনা, সেই উত্তেজনা কতক্ষণ লাগে, যেহেতু ঘণ্টাখানেক ধরে কিন্তু উত্তেজনা বিরাজমান রয়েছে এবং ঘণ্টাখানেক ধরে হাতে ইট পাটকেল এবং যে লাঠি সোটা অর্থাৎ শিক্ষার্থীদের স্টাম্প, ব্যাট অর্থাৎ হাতে যা কিছু হাতের মধ্যে নেওয়া যায় ছোটোখাটো সেগুলো কিন্তু তারা নিয়েই বলা যায় দুই মুখোমুখি অবস্থান নিয়েছে এবং শত থেকে হাজার শিক্ষার্থী ইতিমধ্যে জড়ো হয়ে গেছে আমরা দেখছি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একেবারে পুরো জায়গাটি আবারও দখলে নিয়েছে। পাল্টা ধাওয়া দিয়ে 7 কলেজের শিক্ষার্থীদেরকে এই পাশ থেকে বিদায় নিয়েছে বলা যায় এবং যে উত্তেজনা সেটি আরও বাড়ছে এবং ইট পাটকেলের যে ছড়াছড়ি সেটি কিন্তু আরও বাড়ছে। ইট পাটকেল রাস্তা জুড়ে আশপাশে যে ড্রেনেজ থেকে শুরু করে আশপাশে যে, এবং আমরা পুলিশের যে অবস্থান সেটি কিন্তু দেখতে পাচ্ছি। পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এখানে এবং শত আমরা সামনের দিকে একটু এগিয়ে যেতে চাই, দেখাতে চাই এখানে পুলিশের যে অবস্থান সেটি কিন্তু বাড়ানো হচ্ছে এবং অনেকগুলো
শিক্ষার্থীরা যারা অভিযোগ করছে যে কেন ইট পাটকেল মারা হচ্ছে, এবং আমরা পুলিশ দেখছি যে পুলিশ কিন্তু সামনের দিকে পুলিশের একটি বড় বহর আমরা দেখতে পাচ্ছি যে তারা একেবারে প্রস্তুতি নিয়েই নীলক্ষেত নিউ মার্কেটের দিকে যাচ্ছে, এবং যে পুলিশের যে অবস্থান সেটি কিন্তু অনেক সদস্য বাড়ানো হয়েছে। পুলিশের সদস্য একবারে যদি দেখানো যায় যে পুলিশের একটু দেখানোর চেষ্টা করব আমরা যে পুলিশের যে বহর সেটি কিন্তু সামনের দিকে যাচ্ছে, এবং এই মুহূর্তে বলা যায় পুলিশের যে সদস্য সংখ্যা সেটি কিন্তু বাড়ানো হয়েছে, এবং এই যে রাস্তায় ইট পাটকেলের যে ছড়াছড়ি সেটি কিন্তু দেখা যাচ্ছে দুই পক্ষ থেকে, যেহেতু ইট পাটকেল ছোড়া হয়েছে সেক্ষেত্রে সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশের সদস্যরা তাদের যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায় সেটি কিন্তু তারা চেষ্টা করছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েনের যে বিষয়টি সেটি ইতিমধ্যে করা হয়েছে, তবে শিক্ষার্থীরা এই যে উত্তেজনা সেটি কখন নাগাদ আসলে থামে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, এবং ইট পাটকেল ভেঙে ছোড়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে, এবং শিক্ষার্থীরা এই ইট পাটকেল ছোড়াছড়ি থামুক, কেউ বলছে যাতে তাদের যে দাবিগুলো সেগুলো যাতে দ্রুত মেনে নেওয়ার যে বিষয়গুলো, তাতে করে দুই পক্ষের জন্য ভালো হবে। এবং পুলিশ দেখতে পাচ্ছেন পুলিশের অতিরিক্ত যে ফোর্স সেটি কিন্তু যাচ্ছে সামনের দিকে। নিউ মার্কেটের নীলক্ষেতে যে বইয়ের দোকানগুলো রয়েছে সেখানে সেই জায়গাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের একটি বড় অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এবং অন্য 7 কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজ এবং ইডেন কলেজ এই জায়গাগুলোতে অবস্থান নিয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে বারবার কিন্তু তাদেরকে বলা হচ্ছে যাতে, এবং আমরা আরেকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাচ্ছি, এবং সেটি একেবারে মোড়ে নিউ মার্কেট নীলক্ষেত মোড়েই এই ককটেলটি বিস্ফোরণ হয়েছে। এ নিয়ে 2টি ককটেল বিস্ফোরণ হলো এই ধাওয়ার ঘটনায়, এবং পুলিশের পক্ষ থেকে তাদের যে বিষয়গুলো সেটি কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং এখানে কোনো বিস্ফোরণ হয়েছে কিনা সেটি দেখছি, তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং দুই পক্ষ থেকে তারা দাবি দেওয়া এবং এই রাতে যে উত্তেজনা সেটি তারা চান না মূলত, এবং এখনকার যে পরিস্থিতি পুলিশের আমরা বারবার শান্ত রাখার চেষ্টা করি। এই ঢাকা কলেজে ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে হামলা করছে এই পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম নিয়ে বিক্ষোভ করছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল। এই খবরে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের লাঠি পেটার পর শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষকেরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষকরা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার তাদের বাধা দেওয়া হয়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাসও নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে দুপুরে শিক্ষকদের 115 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন। সন্ধ্যা গড়িয়ে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যায় শিক্ষকদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল। অতিরিক্ত সচিবের সাথে আলোচনায়ও ব্যর্থ হয়। গত কয়েক দশক ধরে বিভিন্ন সরকারের আমলে তাদের দাবি মেনে নেওয়া হবে বলেও আশা দেয়া হয়, তবে দাবি মানা হয়নি বলে অভিযোগ করেন শিক্ষকরা।
আমরা এখানেই অবস্থান করব। আমরা বাড়ি ফিরে যাব না। বিগত 40টি বছর আমরা বিনা বেতনে এখানে পাঠদান করে দিচ্ছি। এটা আমাদেরকে ডেকে নেওয়া হয়েছিল যে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়ে একটা আলোচনা সাপেক্ষে একটা সমাধান করবে, কিন্তু আমাদেরকে সেখানে না নিয়ে পথিমধ্যে রাস্তার মধ্যে আমাদেরকে দাঁড় করিয়ে গাড়ি এখানে প্রধান উপদেষ্টার সম্মানিত এপিএস মহোদয় সর্দার সাহেবের মাধ্যমে আলোচনা করেছে। দাঁড়িয়ে আলোচনা এটা এই 2025 সালে এসে এটা আমরা কাম করতে পারতেছি না। ব্যারিকেড পার হয়ে যাবে না, সম্পূর্ণ এভাবে কথা ছিল, কিন্তু আপনারা নিজে দেখছেন তারা এসে কীভাবে আমাদের ধাক্কা দিয়ে ব্যারিকেড পার করে 100 কিলোমিটার চলে গেছিল। তো আমাদের বাধ্য হয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের উপর আমরা পানি ছিটিয়েছি। আগামীকালের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসে, আমরা আপনাদেরকে সাথে নিয়েই বা আপনাদের সামনে ডাকে আমরা এর চেয়ে বড় কর্মসূচি আমরা ঘোষণা দেবো ইনশাল্লাহ। সংস্কার কমিশনের সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্ব পরিপন্থী। সকালে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে এমন মন্তব্য করেছেন CCAM নাসির উদ্দিন। বলেন, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাব অযৌক্তিক। সংস্কারে অতিরিক্ত সময় প্রয়োজন হলে সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। সিসি আরও বলেন, আগামী বছরের জুনে বর্ষাকাল, তাই সে সময় নির্বাচন করাও কঠিন। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি, কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা করব হবে। আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স granted by the constitution will be totally compromised. এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে, 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড। এদিকে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার ভাবমূর্তি পুনরুদ্ধারে ভোট সংশ্লিষ্ট সকল পক্ষকে সেই সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ভোটের পূর্বশর্ত হলো নির্ভুল ভোটার তালিকা। তাই এই বিষয়ে তথ্যদাতা ও গ্রহীতার সবার সচেতন থাকা প্রয়োজন। বিগত সময় রাজনৈতিক প্রভাবে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসাররা ঠিকমতো কাজ করতে পারেনি উল্লেখ করে নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী নির্বাচনে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে। এ সময় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক ঐক্যমতের সিদ্ধান্ত বলেও জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যারা কাজ করার মতো সাহসী তাদেরকেই ইনশাল্লাহ আমরা এবার নির্বাচন করব এবং তাদেরকে আমরা নিশ্চিত করব যে আমাদের যে পুল অফ অফিসার্স আছে তাদের মধ্য থেকে বেছে নিরপেক্ষ এবং যারা কাজ করার মতো সাহসী তাদেরকেই ইনশাল্লাহ আমরা এবার নির্বাচন করব এবং তাদেরকে শুধু নির্বাচন করাই না, তাদেরকে সম্পূর্ণ ক্ষমতায়ন করা যাতে করে তারা স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি সংসদীয় নির্বাচনকে সামনে রেখেই করছি। আর স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে আগে বা পরে বা কিছু সংখ্যক, সেটা সময়েরই ব্যাপার। বিএনপি ষড়যন্ত্র বা 1-11 ধরনের কিছুতে আগ্রহী নয় বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতা নিয়ে অনাগ্রহী নন বলেও মনে করেন তিনি। আইন উপদেষ্টা তার ফেসবুক পোস্টে আরও লেখেন, ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে উল্লেখ করে তিনি বলেন, এই প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। আইন উপদেষ্টা তার পোস্টে আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের এসব ঘটনা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে।
সরকারের থেকে কেউ রাজনৈতিক দল করছে বিএনপির এই অভিযোগ সঠিক নয় দাবি করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করা হচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে রাজধানীর পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালায় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় রেজওয়ানা হাসান আরও বলেন, এই বছরের ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে সরকার। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়ে তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই। অন্য পথে সমাধান খুঁজতে গেলে সন্দেহ সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে তিনি কথা বলেন। এই দেশের মালিক যারা, তারাই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। এর ব্যতিক্রম কিছু করার কোনো সুযোগ নেই। সংস্কারের ব্যাপারে বিএনপির আগে কেউ প্রস্তাব দেয় নাই। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। ক্ষমতায় থেকে কিংস পার্টির চেষ্টা করবেন না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটে আলোচনা সভায় তিনি বলেন, যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। সে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং এই মুহূর্তে এই সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই যোগ্য মানুষ, কিন্তু নাবালকদের কথা চলবেন না। আপনি দেশের মধ্যে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের সাথে আলাপ করে, দেশের জ্ঞানীগুণী মানুষের সাথে আলাপ করে এই রাষ্ট্রটি চালান এবং দীর্ঘ সময় থাকার চেষ্টা করুন না। যত দিন যাবে অর্থনৈতিক অবস্থা তো খারাপই হচ্ছে। সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত গণপ্রতিনিধি। একটি পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার সুযোগ করে দিন। শুধু শুধু আর সময় ক্ষেপণ করবেন না। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। বিগত 17 বছরে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সন্ধ্যায় মানিকগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 1 যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। এই 17 বছর আমরা এই দুঃসময়ের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে এডুকেশন সেক্টরকে। নৈতিকতা, শিক্ষা তো মানুষকে নৈতিকভাবে উন্নত করে, মানুষের চরিত্রকে অত্যন্ত শক্তিশালী করে, কিন্তু শেখ হাসিনা ওটাকে ধসিয়ে দিয়েছে। শুধু প্রশ্নপত্র ফাঁস। শেখ হাসিনা সরকারের আমলে 234 বিলিয়ন মার্কিন ডলার অর্থ বিদেশে পাচার হয়েছে। পাচার হওয়া সেই অর্থ ফিরিয়ে আনা বর্তমান সরকারের মূল লক্ষ্য। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা বলেন। জানান, প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফরে আসিয়ানের সদস্যপদ লাভে জোর দিয়েছে বাংলাদেশ। যে বিলিয়নস অফ ডলার যেটা স্টোলেন হয়েছে, বাইরে সাইফন অফ হয়েছে, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে 16 বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে। তা আমরাও আসিয়ানের মেম্বারটা হতে চাই, আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া, বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি খাতে মার্কিন প্রশাসনের অর্থ ছাড় বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস দপ্তর।
বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন ঢাকা নিযুক্ত মার্কিন প্রতিনিধি দল। এ সময় খলিলুর রহমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান। এর আগে গত 20 জানুয়ারি শপথ নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট প্রায় 70টি বিলে স্বাক্ষর করেন। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ায় বিলও ছিল। এরপর ক্ষমতা নেওয়ার কয়েকদিনের মাথায় ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় দেশের বাইরে ইসরায়েল ও মিশর বাদে সকল ধরনের আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়। এতে অনিশ্চয়তার মুখে পড়ে বিশ্বজুড়ে মার্কিন সহযোগিতা চলা নানা প্রতিষ্ঠান। সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে সূচনা ফাউন্ডেশনের করমুক্ত করিয়ে নেন তিনি। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। এর আগে গত 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়। জাতীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ ফিনান্সিয়াল ইউনিট জানায়, এই নির্দেশনার ফলে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসেবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। দুদক মহাপরিচালক জানিয়েছে, সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফেরানো যায় কিনা সে ব্যাপারে কাজ করছে তদন্ত কমিটি। ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশ দুদকের অভিযোগ ওঠার পর বিরোধীদের চাপের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপকেও এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে প্রায় 4 বিলিয়ন পাউন্ড অর্থ পাচারের অভিযোগ চলতি মাসেই দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় টিউলিপকে। টিউলিপ সিদ্দিকী এই অভিযোগ অস্বীকার করে নিজের নৈতিকতার বিষয়ে তদন্ত করার জন্য আহ্বান জানান। প্রাথমিক তদন্ত শেষে জানা যায়, টিউলিপ সিদ্দিক জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন। এরই মধ্যে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন থেকে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে। আগামীকাল সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকায় জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় নতুন করে আরও 11 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে পাঠানো হয় কারাগারে। গ্রেপ্তার সবাই হত্যা মামলায় এজাহার নামী আসামি। এ নিয়ে এই মামলায় মোট 22 জন আসামিকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানায়, গ্রেপ্তার প্রত্যেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। সোমবার তাদের আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে সাইফুল ইসলামের আইনজীবীরা। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত 26 নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি আরও বলেন, আসামিদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানের হটলাইন সেবা চালু করা হয়েছে। এ কাজে 5 আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের চাকরির ব্যবস্থা করা হবে। জেল ভেঙে বের হয়ে যাওয়া 700 আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায়
700-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। তদন্তে যেন কোনো রকমের ঘাটতি বা গাফলতি না থাকে, এই জন্য সর্বোত্তক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে, যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। আপনি যেটা বললেন আমি বলবো, আপনার সাথে আমি অস্বীকার করব না, ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। বাংলা একাডেমির বিভিন্ন স্তরে একপাক্ষিক লোক থাকায় স্বচ্ছতা নেই এবং অতীতে খ্যাতিমান মানুষ এখানে জায়গা পায়নি। এর সংস্কার দরকার বলে জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে সচিবালয়ে তিনি কথা বলেন। তাড়াহুড়োর কারণে পুরস্কার নিয়ে জটিলতা হয়েছে ভুল স্বীকার করে একাডেমির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম বলেন, জনবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে পুরস্কার বাতিল করা হবে। তালিকাটি রিভিউ করব এবং কোথাও কোথাও যেখানে আমরা প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়। পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। এই 30 জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, নমিনেট করে 30 জনই, তাহলে এই নির্বাচক কমিটি ওই 30 জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না। এরকমই একটা অদ্ভুত সিস্টেম। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা ও মারধরের মামলায় চার্জ গঠন শেষে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মাধ্যমে শুরু হয়েছে এই মামলার বিচার কাজ। এর আগে 18 এপ্রিল এই মামলায় পরিমণির বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। প্রতিবেদনে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা মদ পানের পর টাকা না দিয়ে আরও 2 বোতল নিয়ে চলে যায়। টাকা চাইলে তারা সেখানে ভাঙচুর করেন এবং ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ সহ কয়েকজনকে মারধর করেন। এই ঘটনায় 2022 সালের 7 জুলাই আদালতে মামলা করেন নাসির উদ্দিন। পরিমণি ঠান্ডাজনিত অসুস্থতায় আছেন, আর ওনার আইনজীবী হাইকোর্টে অন্য মামলার কাজে ব্যস্ত আছে, আজকে শুনানি করতে পারবে না। তখন বিজ্ঞ আদালত ওনার সময় আবেদন দুটোই নামঞ্জুর করেছে। পরিমণির বিরুদ্ধে সময় আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে, আর চার্জের জন্য সময় দিয়েছে সেটাও নামঞ্জুর করে ওনার চার্জ ফ্রেম করেছে বিজ্ঞ আদালত। 323 আর 506, তো দুটো ধারায় ওনার সব মিলে 3 বছর সাজা হওয়ার আশা করছি আমরা, সম্ভাবনা আছে। আদালত চাইলে কিছু কম দিতে পারে, আমরা সর্বোচ্চটাই চাইব 3 বছর যেন হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় এনপিআরের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে জেল গেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিচারক। দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। এই অভিযুক্ত আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র বিজ্ঞ আদালতে উপস্থাপন করে নাই, যেটা বিজ্ঞ আদালতও তার বলছে। ওনাদের রিমান্ডে দেওয়ার কোনো আবশ্যকতা নাই। ওনার এই বিষয়টা সেখানে প্রয়োজন বোধে যদি টেক্সটা এসে দুদক মনে করে, সেখানে জেল গেটেও তাকে জিজ্ঞাসাবাদ করার স্কোপ আছে। বিজ্ঞ আদালত আমাদের এই বিষয়টা তার আমলে নোটিশে নিয়েছেন এবং সে দুদক যে 7 দিনের রিমান্ড আবেদন করেছেন সেটাও বাতিল করছেন, আমাদেরও জামিনের ফেরার নামঞ্জুর করেছেন। 7 কার্য দিবসের মধ্যে দুদক কর্তৃপক্ষ তাকে জেল গেটে যে কোনো একদিন জিজ্ঞাসাবাদ করতে পারবে, সেই মর্মে নির্দেশ দিয়ে। বিজাতীয় সংস্কৃতি দিয়ে জাতিকে ধর্মান্ধ বানানোর জন্য চক্রান্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইসলামের বাইরে এদেশের সংস্কৃতি হওয়া উচিত নয় মন্তব্য করে তিনি বলেন, দেশ থেকে বিজাতীয় সংস্কৃতির মূল উৎপাটন করা হবে।
যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন সেকুলারিজমের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে। যে ধর্ম নিরপেক্ষতার মধ্যে পৌত্তলিকতা রয়েছে, যে ধর্ম নিরপেক্ষতার মধ্যে নাস্তিক্যবাদের উপাদান রয়েছে। ৯২ ভাগ মুসলমানের দেশে সংস্কৃতি ইসলামের বাইরে হওয়া উচিত কি উচিত না, এটার জন্য আর বাহাস করার প্রয়োজন নেই। গোটা জাতি এটা মনে করে বিজাতীয় সংস্কৃতির কারণে এই জাতিকে ধর্মান্ধ বানানোর জন্য, ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। ছাত্ররা যদি দল গঠন করে রাজনীতি করতে চায় তবে আবেগ নিয়ন্ত্রণ করে বাস্তব প্রেক্ষাপট বিবেচনা করার আহ্বান জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সেই সাথে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের বিভাজন সৃষ্টিকারী বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের ঐক্য নষ্ট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক বলে মন্তব্য করেন শিবির সভাপতি। এই ঘটনায় তৃতীয় কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। অতি শীঘ্রই ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে শিবির সভাপতি বলেন, লাল সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে দেশের ছাত্র সমাজ তা প্রতিহত করবে। রোববার শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান শিবির সভাপতি। সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা, তরুণরা তারা রাজনীতিতে এগিয়ে আসুক। যেহেতু দীর্ঘদিন হচ্ছে বিরাজনীতিকরণ অথবা হচ্ছে একমুখী রাজনীতিকরণ অথবা ফ্যাসিবাদী রাজনীতি ছিল, সে কারণে আসলে যারা সত্যিকার অর্থে সচেতন অথবা যারা সত্যিকার অর্থে মেধাবী তারা আসলে রাজনীতিতে আসার জন্য সেভাবে উৎসাহিত হয়নি। আমার কাছে মনে হয় যে সেই উৎসাহেরই একটা ধারা তৈরি হয়েছে। তবে এখানে বাস্তবতাকে উপলব্ধি করেই অগ্রসর হওয়ার জন্য আমার পরামর্শ থাকবে। ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ, বাস্তবতা, চাহিদা সবকিছু সম্মেলনে যদি ছাত্ররা সিদ্ধান্তগুলো নিতে পারে তাহলে সেটাই দেশের জন্য, জাতির জন্য কল্যাণ হবে। প্রসঙ্গ আবারও ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অস্ত্রবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে হামাস। তাদের দাবি, গৃহহীন ফিলিস্তিনিদের উত্তর গাজায় প্রবেশ করতে দিচ্ছে না নেতানিয়াহু বাহিনী। পাশাপাশি ফিলিস্তিনের নাগরিকদের জর্ডান ও মিশর সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবের নিন্দা জানিয়েছে সংগঠনটি। এদিকে গাজায় অস্ত্রবিরতি কার্যকরের এক সপ্তাহ পরেও অধিকৃত পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জেনিন শহরে চলছে বড় ধরনের সামরিক অভিযান। 6 দিনের টানা হামলায় নিহতের সংখ্যা 15 ছাড়িয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির 60তম দিনে এসেও উত্তাল লেবানন সীমান্ত। শনিবার রোডব্লক ভেঙে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে প্রবেশ করার সময় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর 11 সদস্য নিহত হয়েছে, আহত অন্তত 80 জন। এই অভিযানের পর আইডিএফ জানায় লেবাননের সশস্ত্র এই সংগঠনটি অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেন, একই সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করতে চায় না তেল আবিব। বলিউড তারকা সাইফ আলী খানের হামলাকারীর সাথে মিলছে না আটক শরীফুল ইসলামের আঙ্গুলের ছাপ। তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্নের মুখে মুম্বাই পুলিশ। মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ আলী খানের বাড়ি থেকে পাওয়া 19টি আঙ্গুলের ছাপের নমুনার সঙ্গে শরীফুল ইসলামের 10 আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখা হয়, কিন্তু সেগুলোর সঙ্গে আটক শরীফুলের আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। ফলে ওই শরীফুলের সাথে আদৌ সাইফ কারিনার বাসার ভেতরে গিয়েছিলেন কিনা সে প্রশ্ন থেকে যায়। শরীফুলের আটকের পর তার বাবা দাবি করেন, সাইফের বাড়িতে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া হামলাকারীর সঙ্গে তার সন্তানের চেহারার মিল নেই। এর আগে গেল 15ই জানুয়ারি মধ্যরাতে বাড়িতে ঢুকে ধারালো ছুরি দিয়ে সাইফের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। সেদিন ভোররাতে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এরই মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন নবাব পুত্র। রাঙামাটি রিজিয়ন টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদকে 4 উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভলকান ক্লাব।
দুপুরে রাঙ্গামাটি চিংলা মংমারি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 133 রান সংগ্রহ করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ। জবাবে দ্বিতীয় ইনিংসে 19 ওভার 3 বলে 6 উইকেট হারিয়ে 133 রান করে জয় পায় ভলকান ক্লাব। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান। ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশ আজ পরিচিত। আপনারা জানেন যে আমাদের করেছে তাদের মধ্য থেকে বাংলাদেশ। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।